গল্পস্মৃতি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি পড়ব স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের রহস্য গল্প নাম কাটা আঙ্গুল, যেটি রূপান্তর করেছেন মারুফ হোসেন। রহস্য পত্রিকাতে করেছিলেন রূপান্তরটি। তো চলুন শুরু করা যাক শার্লক হোমসের গল্প কাটা আঙ্গুল। বন্ধু শার্লক হোমস যতগুলো রহস্য সমাধান করেছে তার মধ্যে দুটো কেস নিয়ে এসেছিলাম আমি নিজে। একটি মিস্টার হেথারলির বুড়ো আঙ্গুল সংক্রান্ত, আর অন্যটি কর্নেল ওয়ারবার্টনের পাগলামির সমস্যা। এর মধ্যে প্রথম সমস্যাটি ছিল খুবই নাটকীয়। ঘটনাটা সাধারণ পাঠককে না জানালেই নয়। গল্পটি খবরের কাগজে বেশ কয়েকবার ছাপা হয়েছে, কিন্তু সংবাদপত্রের আধা কলামের মধ্যে গোটা কাহিনী ভালোভাবে আটানো সম্ভব হয়নি। ফলে কাহিনীর পূর্ণ স্বাদ উপভোগ করা সম্ভব হয়নি পাঠকদের পক্ষে। আসলে সেজন্যই কলম ধরেছে আজ। 89-এর গ্রীষ্মের ঘটনা। বিয়ে করেছি কয়েকদিন আগে। বেকার স্ট্রিটের বাসা ছেড়ে দিয়েছি। প্র্যাকটিস শুরু করেছি। বেশ জমে উঠেছে পসার। হোমসের ওখানে অবশ্য নিয়মিতই যাই। ওর বোহেমিয়ান স্বভাব দূর করার চেষ্টা করি। আমার বাসাটা প্যাডিংটন স্টেশনের কাছেই। সেই সূত্রে স্টেশন থেকে কিছু রোগী পেলাম। এর মধ্যে একজনকে দীর্ঘদিনের যন্ত্রণাদায়ক একটি রোগ থেকে সারিয়ে তুলেছিলাম। সেই থেকে আমার প্রশংসায় পঞ্চমুখ তিনি। পরিচিত কারো অসুখ হলে আমার কাছে পাঠানোর চেষ্টা করেন। এক সকালে 7টার খানিক আগে দরজায় পরিচালকার টোকা শুনে ঘুম ভেঙে গেল। সে জানালো দুজন লোক এসেছে প্যাডিংটন থেকে, আমার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি কাপড় পাল্টে নিচে এলাম, কারণ অভিজ্ঞতা থেকে জানি রেলের কেসগুলো সাধারণত গুরুতর হয়ে থাকে। নিচে নামতেই পূর্ব পরিচিত সেই গার্ড ভদ্রলোক আমার রোগী দেখার চেম্বারটির দরজাটা শক্ত করে বন্ধ করে এগিয়ে এলেন। ওকে নিয়ে এসেছি। ঘাড়ের ওপর দিয়ে বুড়ো আঙুল দেখে ফিসফিস করে বললেন, এখন ভালোই আছে। কথাটা এমনভাবে বললেন যেন অদ্ভুত কোনো প্রাণীকে এনে বন্দি করে রেখেছেন আমার ঘরে। জিজ্ঞেস করলাম, ব্যাপারটা কি? নতুন রোগী আগের মতোই ফিসফিসিয়ে বললেন ভদ্রলোক, যাতে পালিয়ে যেতে না পারে সেজন্যই নিজেই নিয়ে এসেছি। ওখানে বেশ ভালোই আছে। আমি তাহলে আসি ডাক্তার, ডিউটি আছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কেটে পড়লেন ভদ্রলোক। ঘরে ঢুকে দেখি টেবিলের পাশে বসে আছে এক যুবক, পরনে টুইডের কোট। সাদা কাপড়ের টুপিটা রেখেছে আমার বইয়ের উপর। এক হাতে রক্তমাখা রুমাল জড়ানো। যুবকের বয়স 25-এর বেশি হবে না। যন্ত্রণা আর উদ্বেগে ফ্যাকাশ হয়ে গেছে শক্তপোক্ত পুরুষালী চেহারা। প্রাণপণে তীব্র উত্তেজনা চেপে রাখার চেষ্টা করছে সে। আমাকে দেখে বলল, এত সকালে ঘুম থেকে ডেকে তোলার জন্য দুঃখিত ডাক্তার সাহেব। রাতে একটা গুরুতর দুর্ঘটনায় পড়েছিলাম, তাই সকালে ট্রেনে এসেছি। প্যাডিংটনের ডাক্তারদের খোঁজ করার এক ভদ্রলোক এখানে নিয়ে এলেন। মেয়েটকে আমার কার্ড দিয়েছিলাম, ওটা দেখেই টেবিলের উপর ফেলে গেছে। কার্ডখানা তুলে নিয়ে চোখ বোলালাম। মিস্টার ভিক্টর হেথারলি, হাইড্রোলিক ইঞ্জিনিয়ার, 16 ভিক্টোরিয়া স্ট্রিট, 4তলা। লাইব্রেরির চেয়ারে বসতে বসতে বললাম, দুঃখিত আপনাকে অপেক্ষা করিয়ে রাখলাম। সারা রাত ট্রেনে ছিলেন, বড্ড ধকল গেছে। একঘেয়ে ব্যাপার। না, আমার রাতটাকে কিন্তু একঘেয়ে বলা যাবে না। বলতে বলতে চেয়ারে হেলান দিয়ে গা কাঁপিয়ে হাসতে লাগলো সে উচ্চ স্বরে। গা শিরশির করে উঠল সে হাসি শুনে। গলা চড়িয়ে বললাম, হাসি থামিয়ে ঠিক হয়ে বসুন। এক গ্লাস পানি এগিয়ে দিলাম তার দিকে। কিন্তু তাতে কোনো কাজ হলো না। বড় রকমের ফাড়া কেটে যাওয়ার পর শক্ত মানুষের যেমন হিস্টোরিয়া আক্রান্ত হয়, এরও তাই হয়েছে। তবে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো সে। চোখ মুখ লাল হয়ে উঠেছে গরমে। ঢোক গিলে বলল, আমি তো মহা গাধা। ও কিছু না, এই নিন, এটা খান। পানির সঙ্গে খানিকটা ব্র্যান্ডি মিশিয়ে তার দিকে এগিয়ে দিলাম। পানি খাওয়ার পর রং ফিরে এলো তার ফ্যাকাশে গালে। এখন ভালো লাগছে, বলল সে। ডাক্তার সাহেব, এবার দয়া করে আমার বুড়ো আঙ্গুলটা দেখুন, মানে আঙ্গুলটা যেখানে ছিল আর কি। এই বলে রুমালের পট্টি খুলল যুবক। হাতটা বাড়িয়ে দিল আমার দিকে। সেদিকে তাকিয়ে আমার মতো শক্ত ধাতের মানুষও শিউরে উঠল। 4টে আঙ্গুল দেখা যাচ্ছে, আর একটা বিভৎস লাল স্পঞ্জের মতো নরম জায়গা আছে বুড়ো আঙ্গুলটার জায়গায়। গোড়া থেকে কেটে বা উপড়ে ফেলা হয়েছে আঙ্গুলটাকে। ঈশ্বর, চেঁচিয়ে উঠলাম। এ তো ভয়াবহ ক্ষত। প্রচুর রক্ত পড়েছে নিশ্চয়ই। হ্যাঁ, তা পড়েছে। অনেকক্ষণ অচেতন ছিলাম বোধহয়। জ্ঞান ফেরার পর দেখি তখনও রক্ত পড়ছে। তাই রুমাল দিয়ে কবজি পেঁচিয়ে কচি পাতা দিয়ে বেঁধে নিয়েছি। চমৎকার, আপনি তো ভাই সার্জন হতে পারতেন। লোকটি বলল, তরল পদার্থের গতিবিজ্ঞান জানি বলেই পেরেছি। হাইড্রোলিক্স নিয়েই তো আমার কাজ কারবার। আমি বললাম, খুব ভারী আর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে। কতটা পরীক্ষা করে দেখলাম। লোকটি বলল, কাটারি জাতীয় কিছু। আমি বললাম, দুর্ঘটনা? লোকটি বলল, না। আমি জিজ্ঞেস করলাম, তাই হামলা করেছে কেউ? লোকটি বলল, হ্যাঁ, মারাত্মক আক্রমণ। আমি বললাম, আপনি তো আমাকে ভয় পাইয়ে দিলেন। স্পঞ্জ দিয়ে
ক্ষতটা মুছে পরিষ্কার করে দিলাম। তারপর তুলোর পিণ্ড আর কার্বলিক মেশানো ব্যান্ডেজ বেঁধে দিলাম ভালো মতো। যন্ত্রণার খানিক পর পর ঠোঁট কামড়ে ধরছে যুবক, তবে টু শব্দ করছে না। এখন কেমন লাগছে? কাজ শেষে জানতে চাইলাম। চমৎকার, আপনার ব্র্যান্ডি আর ব্যান্ডেজের বদৌলতে আমি এখন একটি নতুন মানুষ, তবে ভীষণ দুর্বল হয়ে পড়েছি। অনেক ধকলও সইতে হয়েছে। এখন ওসব নিয়ে কথা না বলাই ভালো, স্নায়ুর উপর চাপ পড়বে। না, এখন আর কিছু হবে না। পুলিশকে তো ঘটনাটা জানাতে হবে, তবে ক্ষতটা আছে বলেই হয়তো আমার কথা বিশ্বাস করবে ওরা। ওটা না থাকলে বিশ্বাস করানোর কোনো আশা থাকতো না। কেননা ঘটনাটা খুবই অস্বাভাবিক, আর পুলিশ যদি আমার কথা বিশ্বাস করেও তবু সুবিচার পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, কারণ আমার কাছে কোনো সূত্র নেই বললেই চলে। এরকম কোনো সমস্যার সমাধান চাইলে সবার আগে আমার বন্ধু শার্লক হোমসের কাছে যাওয়া উচিত আপনার, আমি বলে উঠলাম। ভদ্রলোকের নাম শুনেছি, যুবক জবাব দিল। উনি কেসটা নিলে খুবই খুশি হব, তবে পুলিশের সাহায্য নেব। আপনি কি তার সাথে আমার পরিচয় করিয়ে দেবেন? বেশ, নিয়ে যাব ওর কাছে। একটা ক্যাব ডাকছি, ওখানে গিয়ে ব্রেকফাস্ট ছাড়বো, কেমন? অসংখ্য ধন্যবাদ। কাউকে সব না বলা অবধি শান্তি পাচ্ছি না। চাকরকে পাঠিয়ে দিলাম গাড়ি ডাকতে। দোতলায় উঠে স্ত্রীকে সব খুলে বললাম। মিনিট পাঁচেকের মধ্যে চেপে বসলাম গাড়িতে। নতুন সঙ্গীকে নিয়ে ছুটলাম বেকার স্ট্রিটের উদ্দেশ্যে। ড্রেসিং গাউন পরে সিটিং রুমের পায়চারি করতে করতে দ্য টাইমস এর শোক সংবাদ কলাম পড়ছিল হোমস। ব্রেকফাস্টের আগে রোজকার নিয়মিত চুরুট টেনে নিচ্ছে। স্বভাবসুলভ শান্ত ভঙ্গিতে স্বাগত জানালো আমাদের। শুয়োরের মাংস আর ডিম ভাজা দিতে বলে খাবারের টেবিলে বসে পড়ে আমাদের নিয়ে খাওয়ার পাট চুকোতে রোগীকে সোফায় বসিয়ে একটি বালিশে গুজে দিল তার মাথা। এক গ্লাস ব্র্যান্ডি আর পানি রাখলো তার হাতের কাছে। বলল, আপনার অবস্থা দেখে বুঝতে পারছি সাধারণ কোনো কেস নিয়ে আসেননি আপনি, মিস্টার হেথরালি। অস্বাভাবিক এক অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন। আরাম করে শুয়ে পড়ুন, তারপর যতটা পারেন বলুন, তবে ক্লান্তি লাগলে থেমে যাবেন আর এই গ্লাসের পানিটুকু খাবেন। আমার রোগী বলল, ধন্যবাদ ডাক্তারের, ব্যান্ডেজের পর ক্লান্তি কেটে গেছে আমার। বেশি সময় নেব না আমি। বিশাল আর্মচেয়ারে আরাম করে বসলো হোমস। আমি বললাম। ওর উল্টো দিকে নিজের কাহিনী বলতে শুরু করলো আমাদের অতিথি। আমি অনাথ, বিয়ে করিনি, লন্ডনের বাসায় একা থাকি। পেশায় আমি একজন হাইড্রোলিক ইঞ্জিনিয়ার। গ্রিনিচের বিখ্যাত ফার্ম ভেনার অ্যান্ড ম্যাথিসন এ 7 বছর শিক্ষানবিশ হিসাবে কাজ করে বিস্তর অভিজ্ঞতা অর্জন করেছি। 2 বছর আগে শেষ হয় আমার প্রশিক্ষণ। বাবাও তখনই মারা যান। তার মৃত্যুতে উত্তরাধিকার সূত্রে বেশ কিছু টাকা আছে আমার হাতে। নিজের ব্যবসা শুরু করব বলে চেম্বার ভাড়া নিলাম ভিক্টোরিয়া স্ট্রিটে। স্বাধীন ব্যবসা শুরু করলে যা হয়, 2 বছর বলতে গেলে কোনো কাজকর্মই পেলাম না। 3টে পরামর্শ দেয়া আর ছোট একটি কাজ ছাড়া আর কোনো কাজ জুটল না এই 2 বছরে। তাতে মোট আয় হলো 700 পাউন্ড 10 সিলিং। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চেম্বারে বসে থাকি কাজের আশায়। শেষে হতাশ হয়ে পড়লাম, বুঝে গেলাম আমাকে দিয়ে ব্যবসা হবে না। যাই হোক, কাল অফিস থেকে বেরোবো ভাবছি, এমন সময় কেরানি এসে জানালো এক লোক দেখা করতে এসেছে। একটা ভিজিটিং কার্ড দিয়ে সে আমার হাতে বলল, কর্নেল লাইনস্যান্স স্টার্ক। প্রায় সঙ্গে সঙ্গে ভেতরে এসে ঢুকলো স্বয়ং কর্নেল। মাঝের উচ্চতার রোগাপটকা লোক, অমন হ্যাংলা পাতলা লোক কখনো দেখেছি বলে মনে পড়ে না। মুখটা সরু, গালের চামড়া ঠেলে ওঠা হনুর হাড়ের উপর সেটে রয়েছে। লোকটি অবশ্য রোগী নয়, তার চেহারা ওইরকমই। চোখ দুটো উজ্জ্বল, চটপটে চলাফেরা, সপ্রতিভ ভাবভঙ্গি। পরনে সাধারণ তবে পরিষ্কার পোশাক। বয়স 30 থেকে 40-এর মধ্যে। ঘরে ঢুকে সে জার্মান টানে বলল, আপনি মিস্টার হেথারলি তো? আপনার নাম যিনি সুপারিশ করেছেন তার মতে আপনি শুধু নিজের কাজে দক্ষই নন, অত্যন্ত সুবিবেচক এবং গোপন কথা ঢেকে রাখতে জানেন। প্রশংসা শুনে খুশি মনে মাথা নুইয়ে বললাম, কার কাছ থেকে এত প্রশংসা পেলাম জানতে পারি কি? এই মুহূর্তে নামটি না বলাই ভালো। একই সূত্র থেকে আরও জেনেছি আপনি অনাথ ও অবিবাহিত, লন্ডনে একা থাকেন। জবাব দিলাম, ঠিকই শুনেছেন, কিন্তু আমার কাজের সাথে এসবের কি সম্পর্ক তা ঠিক বুঝতে পারছি না। যদ্দূর মনে পড়ে আপনি তো আমার সঙ্গে পেশাগত আলাপ করতে চেয়েছিলেন। লোকটি বলল, একটু পরেই বুঝতে পারবেন সম্পর্ক আছে। একটা ব্যবসায়িক কাজে আপনার কাছে এসেছি, তবে কাজটা অত্যন্ত গোপনীয়। যে লোকের ঘর সংসার আছে তার চেয়ে সাতকুলে যার নেই তার কাছ থেকেই বেশি গোপনীয়তা আশা করা যায়। নিশ্চিন্তে ভরসা করতে পারেন আমার উপর, কারো গোপন কথা কখনো ফাঁস করি না আমি। লোকটি বলল, কঠোর দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল, অমর সন্ধিত ও সপ্রশ্ন দৃষ্টি আগে কখনো দেখিনি। খানিক বাদে নীরবতা ভেঙে বলল, কথা দিচ্ছেন? হ্যাঁ, কথা দিচ্ছি। লোকটি বলল, খুব ভালো। হঠাৎ বসা থেকে লাফিয়ে উঠে দরজার দিকে ছুটে গেল কর্নেল। তারপর এক ধাক্কায় খুলে ফেলল দরজাটা। শূন্য প্যালেস। ফিরে এসে বলল, কেরানিগুলো মাঝে মধ্যে মনিবদের ব্যাপারে বড্ড ঝোঁকঝোঁক করে। এবার নিশ্চিন্ত কথা বলতে পারি। এই বলে চেয়ারটা আমার সামনে সরিয়ে এনে আবারও সেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে।
হাড় ঝিরঝিরে লোকটা অদ্ভুত এই আচরণ কেমন যেন বিতৃষ্ণা ও ভয়ের অনুভূতি দানা বেঁধে উঠল আমার ভেতর। একজন মক্কেল হারানোর ভয় থাকা সত্ত্বেও বিরক্তি ও রাগ চেপে রাখতে পারলাম না। ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে এলো, দয়া করে কাজের কথা বলুন স্যার, আমার সময়ের দাম আছে। লোকটি বলল, এক রাতের কাজের বিনিময়ে 50 গিনি পেলে পোষাবে আপনার? বললাম, পোষাবে। লোকটি বলল, এক রাতের কাজ বলল 1 ঘন্টাতেই হয়ে যাবে। একটি অচল হাইড্রোলিক স্ট্যাম্পিং মেশিনের ব্যাপারে আপনার পরামর্শ চাই। গোলমালটা কোথায় হয়েছে বলে দিলে আমরা নিজেরা ঠিক করে নিতে পারবো। খুব সামান্য কাজ, কিন্তু সেই তুলনায় পারিশ্রমিক খুব বেশি। লোকটি বলল, তা ঠিক, আজকে রাতে ট্রেনেই চলুন না। আমি বললাম, কোথায়? লোকটি বলল, অক্সফোর্ডে, জায়গাটা ব্যাকশায়ারে, রিডিং থেকে 7 মাইল দূরে, অক্সফোর্ডশায়ারের সীমান্তের কাছে। প্যাডিংটন থেকে ট্রেনে উঠলে 11:15টার মধ্যে পৌঁছে যাবেন। আমি বললাম, ঠিক আছে। লোকটি বলল, আমি গাড়ি নিয়ে আপনার জন্য অপেক্ষা করব। আমি বললাম, তার মানে গাড়িতেও চড়তে হবে? লোকটি বলল, হ্যাঁ, জায়গাটা গ্রামের ভেতর, অক্সফোর্ড স্টেশন থেকে 7 মাইলের রাস্তা। আমি বললাম, তাহলে তো পৌঁছতে পৌঁছে মাঝরাত হয়ে যাবে। রাতে তো বোধহয় আর ফিরতি ট্রেন পাবো না, তার মানে রাত্রে ওখানে কাটাতে হবে। লোকটি বলল, তা ঠিক, তবে ভাববেন না, আপনার থাকার ব্যবস্থা করব আমরা। আমি বললাম, তাতে তো মুশকিল, অন্য কোনো সুবিধাজনক সময় যাওয়া যায় না? লোকটি বলল, গেলেও সময় যেতে হবে, আপনার অসুবিধা হবে বলে ক্ষতিপূরণ হিসেবে 50 গিনি দিচ্ছি আপনার মতো অখ্যাত ইঞ্জিনিয়ারকে। ওইটাকে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার পরামর্শ নেওয়া যায়। আপনি যেতে না চাইলে অবশ্য জোর করব না। আমি বললাম, আমার আর্থিক অবস্থা শোচনীয়, তাই নগদ পয়সায় গিনি হাতছাড়া করতে চাইলাম না। বললাম, ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমার কাজটা কি একটু খুলে বলুন তো। লোকটি বলল, বলছি, তবে তার আগে একটি প্রশ্নের জবাব দিন। এখানে কারো আড়ি পাতার সম্ভাবনা নেই তো? আমি বললাম, সে ভয় নেই, আপনি নিশ্চিন্তে বলতে পারেন। কর্নেল বলল, তাহলে শুনুন। নিশ্চয় জানেন সাজামাটি দিয়ে খুব মূল্যবান পদার্থ, ইংল্যান্ডের হাতে গোনা 2-1টা জায়গায় পাওয়া যায় এই জিনিস। আমি বললাম, শুনেছি। কর্নেল বলেন, কিছুদিন আগে রিডিং থেকে মাইল 10 দূরে কি ছোট এক টুকরো জমি কিনেছি আমি। কপাল জোরে সাজিমাটির স্তর আবিষ্কার হয়েছে ওখানে। তবে পরীক্ষা করে দেখেছি আমার জমিতে সঞ্চিত সাজিমাটির পরিমাণ সামান্যই, কিন্তু তারই লাগোয়া ডান এবং বাঁ দিকের জমিতে দুটি বড় বড় আকর রয়েছে। দুটো আকরই আমার প্রতিবেশীদের জমিতে। ওদের জমিতে যে সোনার মতো দামি জিনিস আছে তা ওরা জানতোই না। তাই ব্যাপারটা ওরা জেনে ফেলার আগেই জমি দুটি কিনে নেওয়া জরুরি হয়ে পড়লো। কিন্তু কপাল খারাপ, জমি দুটি কিনবার সামর্থ্য নেই আমার। তাই গোপনে কয়েকজন বন্ধুর কাছে সাহায্য চাইলাম। ওরা পরামর্শ দিল আগে চুপিসারে আমার নিজের জমির সাজিমাটি তুলে নিতে, তারপর ওটা বেচে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে পাশের জমিগুলো কিনে নিতে পারবো। গত কয়েকদিন ধরে সে কাজই করছি আমি। একটি হাইড্রোলিক প্রেস বসিয়েছি কাজে সুবিধার জন্য। ওই যন্ত্রটাই বিগড়ে গেছে, সেজন্য আপনার কাছে এসেছি পরামর্শ নিতে। ব্যাপারটা খুবই সতর্কতার সাথে গোপন রেখেছি আমরা, কিন্তু আমাদের ছোট্ট বাড়িতে হাইড্রোলিক ইঞ্জিন আসা যাওয়া করছে, একথা জানাজানি হয়ে গেলে লোকে সন্দেহ করে বসবে। কোনো মতে যদি আসল কথাটা ফাঁস হয়ে যায়, প্রতিবেশীদের জমি পাবার আশা ওখানেই শেষ। সেই জন্যই এত রাগঢাক গুড়গুড় করছি। আমার কথা আশা করছি স্পষ্ট করে বুঝতে পেরেছেন আপনি। সবই তো বুঝলাম, জবাব দিলাম আমি। তবে একটা কথা ঠিক বুঝতে পারছি না। আমি তো জানতাম সাজিমাটি গর্ত খুঁড়ে তুলতে হয়, ওই কাজ তাহলে হাইড্রোলিক প্রেসের দরকারটা কি? লোকটা অন্যমনস্ক সুরে বলল, নিজস্ব পদ্ধতিতে কাজ করছি আমরা। প্রথমে হাইড্রোলিক প্রেস দিয়ে চাপ দিয়ে মাটিকে ইট বানিয়ে ফেলি, যাতে কেউ কিছু আন্দাজ করতে না পারে। তারপর ইটগুলো সরিয়ে ফেলি। আপনাকে সব কথা বললাম মিস্টার হেদারলি। বলতে বলতে উঠে দাঁড়ালো সে। আজ 11:30 তাহলে অক্সফোর্ডে আসছেন আপনি? আমি বললাম, নিশ্চয়ই। কর্মদন করে ঘর থেকে বেরিয়ে গেল সে। লোকটা চলে যেতে ঠান্ডা মাথায় ভাবতে বসলাম। খুব অবাক হলাম অদ্ভুত এই প্রস্তাবে। অবশ্য মোটা অঙ্কে পারিশ্রমিক পেয়ে খুশিও হয়েছি বেশ। অন্যদিকে কর্নেল লোকটা আমার মোটে পছন্দ হয়নি। কেমন যেন সন্দেহজনক আচার আচরণ, কথাবার্তা। তার উপর কাউকে কিছু না জানানোর ব্যাপারে তার অতি আগ্রহের ব্যাপারটা কেমন সন্দেহজনক। সাজিমাটির ব্যাখ্যাটাও ঠিক পছন্দ হচ্ছিল না। তবে সব উদ্বেগ দুশ্চিন্তা ঝেড়ে ফেলে রাতের খাওয়ার পাট চুকিয়ে চলে গেলাম প্যাডিংটনে। ট্রেন ছেড়ে দিল। গাড়ির সাথে সাথে স্টেশনও বদলাতে হলো রিডিংয়ে। সময় মতো আইফোর্ডের শেষ ট্রেন ধরতে পারলাম। একমাত্র যাত্রী হিসেবে ছোট্ট আইফোর্ড স্টেশনে পা রাখলাম রাত 11টার খানিক পর। ঘুমন্ত পোর্টার ছাড়া আর কেউ ছিল না প্ল্যাটফর্মে। তবে গেটের বাইরে আসতেই কর্নেলকে দেখতে পেলাম। অন্ধকারে গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। কোথাও কোনো কথা না বলে টেনে নিয়ে গাড়িতে তুলল সে আমাকে। দুদিকে জানালা বন্ধ করে কাঠের উপর টোকা দিয়ে ছুটতে শুরু করলো ক্যারেজ। একটা ঘোড়ার টানছিল গাড়িটা। হেথারলিকে থামে জিজ্ঞেস করলো হোমস। হ্যাঁ, হোমস জিজ্ঞেস করলো, গায়ের রং খেয়াল করেছিলেন? লোকটি বলল, হ্যাঁ, গাড়িতে উঠবার সময় দেখেছিলাম, বাদামি। হোমস জিজ্ঞেস করলো, ক্লান্ত না তাজা? লোকটি বলল, বেশ তাজা, চকচকে। ধন্যবাদ, কথার মাঝখানে বাধা দেবার জন্য দুঃখিত। তারপর কি হলো বলুন, হোমস বলল। লোকটি শুরু করলো আবার।
ঘণ্টাখানেক ছুটল গাড়ি। কর্নেল লাইস্যান্ডার স্টার্ক বলেছিল মাত্র 7 মাইলের রাস্তা, কিন্তু যে হারে গাড়ি ছুটছে এবং যতটা সময় লেগেছে তাতে মনে হলো 12 মাইলের কম হবে না। পুরোটা সময় সে চুপচাপ বসে রইল আমার পাশে আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, ঝাঁকুনি হচ্ছিল প্রচণ্ড। কোনো দিকে দিয়ে চলেছি দেখবার জন্য জানলা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করেছি, কিন্তু জানালার ঘষা কাচ লাগানো ছিল, কিছুই দেখতে পাইনি। একঘেয়ে কাটানোর জন্য টুকটাক কথা বলবার চেষ্টা করলাম, কিন্তু হুহা করে পাশ কাটিয়ে গেল কর্নেল। অবশেষে এবড়োখেবড়ো রাস্তা ছেড়ে নুড়ি বিছানো মসৃণ রাস্তায় পড়লাম আমরা। খানিক বাদেই থামল গাড়ি। লাফিয়ে ক্যারেজ থেকে নেমে পড়ল কর্নেল আইস্যান্ডার স্টার্ক। আমিও নামলাম। তড়িঘড়ি করে একটি গাড়ি বারান্দায় ঢুকে পড়ল সে আমাকে নিয়ে। সিধে হলঘরে ঢুকলাম আমরা। ফলে বাড়িটা একটু ভালো মতো দেখবেন, আবার ফুসও তো পেলাম না। চৌকাঠ পেরোনোর সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল আমাদের পেছনে। চাকর ঘর ঘর আওয়াজ তুলে চলে গেল গাড়িটি। বাড়ির ভেতর কালিগুলি অন্ধকার। বিড়বিড় করতে করতে অন্ধকারের দেশলাইয়ের জন্য হাতাতে লাগলো কর্নেল। আচমকা প্যাসেজের শেষ মাথায় একটি দরজা খুলে গেল। এক দীর্ঘ সোনালি আলোর রশ্মি এসে পড়ল আমাদের উপর। ধীরে ধীরে চওড়া হলো আলোর পরিধি। এক মহিলা এগিয়ে এলো বাতি হাতে। বাতিটাকে মাথার উপর ধরে বকের মতো গলা বাড়িয়ে আমাদেরকে দেখতে লাগলো সে। মহিলা বেশ সুন্দরী, পরনে কালো পোশাকের উপর আলো পরে চকচক করছে। পোশাকটা বেশ দামি। বিজাতীয় ভাষায় কি যেন বলল সে। বলার ভঙ্গি দেখে মনে হলো কিছু একটা জিজ্ঞেস করেছে। জবাবে ধমকে উঠল কর্নেল। ধমক খেয়ে চমকে উঠল মেয়েটা। আর একটু হলে বাতিটা পড়ে যাচ্ছিল হাত থেকে। এগিয়ে গিয়ে তার কানে কানে কিছু একটা বলল কর্নেল। তারপর সে যে ঘরে এসেছিল সেই ঘরে ঢুকিয়ে দিল তাকে ঠেলে। বাতি হাতে আমার কাছে ফিরে এলো কর্নেল। আরেকটি দরজা খুলে দিয়ে বলল, কয়েক মিনিট এই ঘরে একটু অপেক্ষা করুন। কামরাটা ছোট, সাদাসিধেভাবে সাজানো। ঘরের মাঝখানে একটি গোল টেবিল, তার উপরে কিছু জার্মান বই পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। দরজার পাশে হারমোনিয়ামটার উপর বাতি নামিয়ে রেখে স্টার্ক বলল, বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, এখনই আসছি আমি। অন্ধকার দরজা ভিড়িয়ে দিয়ে মিলিয়ে গেল সে। টেবিলের উপর রাখা বইগুলোর দিকে তাকালাম। জার্মান না জানলে বুঝতে পারলাম বই দুটো বিজ্ঞানের, বাকিগুলো কবিতার। গ্রামের দৃশ্য দেখবার আশায় গিয়ে দাঁড়ালাম জান্নার পাশে, কিন্তু ওক কাঠের হুড়কো শক্ত করে আটকানো। বাড়িটা অস্বাভাবিক চুপচাপ। কোথাও থেকে একটি ঘড়ি চলার টিকটিক আওয়াজ আসছে। এছাড়া আর সব মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ। স্পষ্ট একটা অস্বস্তিকর অনুভূতি আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে আমাকে। এই জার্মান লোকগুলো কারা? লোকালের বাইরেও অদ্ভুত জায়গায় কি করছে এরা? শুধু জানি জায়গাটা আইফোর্ট থেকে 10 মাইল মতো দূরে, কিন্তু সেটা উত্তর না দক্ষিণে, পূবে না পশ্চিমে, কিছুই জানি না। নিস্তব্ধতা দেখে বোঝা যাচ্ছে কোনো এক গ্রামাঞ্চলে এসে পড়েছি সময় কাটানোর জন্য। ঘরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পায়চারি শুরু করলাম। আচমকা নিঃশব্দে খুলে গেল ঘরের দরজা। সেই সুন্দরী মেয়েটি এসে দাঁড়ালো দরজায়, হাতে প্রদীপ। তার আলোতে দেখতে পেলাম মেয়েটির চোখে মুখে ভয়ের ছাপ। তা দেখে আতঙ্কে বিবশ হয়ে গেল আমার হৃৎপিণ্ড। ঠোঁটের উপর আঙ্গুল রেখে ইশারায় আমাকে চুপ থাকতে বলল সে। তারপর ভাঙা ভাঙা ইংরেজিতে বারবার পেছনের অন্ধকারের প্যাসেজের দিকে তাকাতে তাকাতে বলল, আমি চলে যাব, চলে যাব, আমি এখানে থাকবো না, আপনিও থাকবেন না, বিপদ হবে। আমি কিন্তু ম্যাডাম, যে কাজে এসেছি সেটা তো এখনো করিইনি। মেশিনটা না দেখে তো আর যেতে পারি না, জবাব দিলাম আমি। মহিলা বলল, অপেক্ষা করে কোনো লাভ নেই, দরজা দিয়ে চলে যান, কেউ বাধা দেবে না। আমি হেসে মাথা নাড়াতে দেখে হঠাৎ এগিয়ে এসে হাত জোড় করে বলল, ঈশ্বরের দোহাই, এখনই পালান, দেরি করলে আর পালাতে পারবেন না। কিন্তু আমি স্বভাবতই একটু গোয়ার ধরনের মানুষ। বাধা বিপত্তি দেখলে আরো বেশি রোগ চেপে যায়। এতখানি ধকলসে এলাম 50 গিনির জন্যে। প্রাপ্য ফি না নিয়ে ফিরবো কেন? হাতের কাজ শেষ না করেই বা পালাবো কেন? মহিলার মাথায় গন্ডগোল আছে বোধ হয়, তাই একটু অস্বস্তি লাগলেও মাথা নেড়ে পালাতে অস্বীকার করলাম। আবার অনুরোধ করতে যাচ্ছিল মহিলা, এমন সময় দরজা বন্ধ হবার শব্দ হলো উপরতলায়। অনেকগুলো পায়ের আওয়াজ শোনা গেল সিঁড়িতে। কান পেটে শব্দটা শুনে যেমন নিঃশব্দে এসেছিল তেমনই চলে গেল মেয়েটি। কর্নেল লাইস্যান্ডার ও আরেকজন মোটাসোটা বেটে লোক ঢুকলো ঘরে। লোকটার থুতনিতে চামড়া ভাঁজ খেয়ে ঝুলে পড়েছে, গালে ফিনফিনে দাড়ি। মিস্টার ফার্গুসন বলে তার পরিচয় দিল কর্নেল। বললেন, ইনি আমার সেক্রেটারি কাম ম্যানেজার। ভালো কথা, দরজাটা তো বন্ধ করে গিয়েছিলাম, আপনি ঠান্ডা লাগছিল বোধ হয়। গুমোট লাগছিল বলে আমি খুলে দিয়েছি। সন্দিগ্ধ চোখে আমার দিকে চাইল সে। তারপর বলল, চলুন মেশিনটা দেখিয়ে আনি আপনাকে। আমি বললাম, হ্যাটটা পরে নিই। কর্নেল বলল, না না, হ্যাট পরার দরকার নেই, মেশিনটা বাড়ির ভেতরেই। আমি বললাম, কি বাড়ির ভেতরে সাজিমাটি খোলেন নাকি? কর্নেল বলল, আরে না, ওখানে শুধু চাপ দিয়ে ইট বানায়, ওসব কথা থাক, আপনি শুধু মেশিনটা দেখে বলে দিন ঝামেলাটা কোথায়। বাতি হাতে আগে আগে চলা কর্নেল ম্যানেজার আর আমি পেছনে। পুরোনো বাড়িটা যেন এক গোলক ধোদা। করিডোর প্যাসেজে সরু পেঁচানো সিঁড়ি, ছোট ছোট নিচু দরজায় যেন গোনাগুনতি নেই। উপরতলায় কোথাও কার্পেট বা আসবাবপত্রের কোনো চিহ্ন নেই। দেয়াল থেকে পলেস্টার খসে পড়ছে।
ছত্রাক জন্মেছে জায়গায় জায়গায়। মেয়েটি সতর্কবাণী হেসে উড়িয়ে দিল, দুজনের উপর কড়া নজর রাখছি। ফার্গুসন লোকটা চুপচাপ, কিন্তু সামান্য যেটুকু কথাবার্তা হয়েছে তা থেকে বুঝতে পেরেছি সে ইংল্যান্ডেরই লোক। অবশেষে একটি নিচু দরজার সামনে থামল। কর্নেল লাইস্যান্ডার্স স্টার্স। তালা খুলল। ঘরটা চৌকোনা, একসঙ্গে 3 জন লোক আটে না। ফার্গুসন বাইরে রইল, আমাকে নিয়ে ভেতরে ঢুকলেন কর্নেল। সে বলল, আমরা এখন হাইড্রোলিক প্রেসটার ভেতরে দাঁড়িয়ে আছি। মেশিনটা যদি কেউ চালু করে দেয় আমাদের রফাদফা হয়ে যাবে। এই ঘরের সিলিংটা পিস্টনের তলার দিকে। কয়েক টন চাপ নিয়ে এই ধাতব মেশিনের উপর নেমে আসে ওটা। যন্ত্রটা আগের মতো মসৃণভাবে চলছে না, কেমন যেন আটকে যাচ্ছে, ফলে শক্তি কমে গেছে। ভালো মতো দেখে সমস্যাটা কোথায় বলে দিন। তার হাত থেকে বাতি নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম মেশিনটা দানবীয় যন্ত্র, প্রচুর চাপ তৈরি করতে সক্ষম। বাইরে গিয়ে লিভারগুলোতে চাপ দিতে শো শো করে আওয়াজ হতে লাগলো। শব্দটা শুনেই বুঝে গেলাম কোথায় লিক আছে। ওটার কারণে পাশের একটি সিলিন্ডার থেকে পানি বেরিয়ে যাচ্ছে। পরীক্ষা করে দেখলাম একটি ড্রাইভিং রডের রাবারের চাকতি শুকিয়ে গিয়ে ওটা ঠিকমতো কাজ করছে না, ফলে ঠিকমতো চাপ সৃষ্টি করতে পারছে না। খুঁতটা দেখিয়ে দিলাম কর্নেলকে, তারপরে ওটা কি করে সারাতে হবে বুঝিয়ে দিলাম। মনোযোগ দিয়ে সব শুনলো সে। গোটা ব্যাপারটা বুঝিয়ে দিয়ে আবার গিয়ে ঢুকলাম চৌকোনা ঘরটায়। নিজের কৌতূহল মেটাবার জন্য আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম যন্ত্রটা। এক নজর দেখেই বুঝে গেলাম সাজিমাটির গল্পটা ডাহা মিথ্যে। সামান্য ইট বানানোর জন্য এমন দানবীয় মেশিন বসানোর কথা কেউ কল্পনাও করবে না। তাছাড়া ঘরটার দেয়ালগুলো কাঠের হলো, মেঝেটা লোহার পাত দিয়ে তৈরি। মেঝে পরীক্ষা করে দেখলাম ধাতুর স্তরে লেগে রয়েছে ওতে। হাঁটু গেড়ে বসে পড়লাম জিনিসটা কি ঠিকমতো দেখার জন্য। আচমকা জার্মান ভাষায় অস্পষ্ট চিৎকার শুনে চমকে উঠে পেছনে ফিরলাম। দেখি কর্নেল কুৎসিত চেহারাটা চেয়ে আছে আমার দিকে। ওখানে কি করছেন? হিসিসে জিজ্ঞেস করলো সে। মিথ্যে গল্প ফেদে আমাকে নিয়ে আসার তখনই মাথায় রক্ত চড়ে গেছে। খেকিয়ে উঠে বললাম, আপনাদের সাজিমাটির তারিফ করছিলাম। যন্ত্র সত্যি সত্যি কী কাজে ব্যবহার করছেন জানতে পারলে আরও ভালো পরামর্শ দিতে পারতাম। কথাগুলোই বলেই প্রমাদ গুনলাম। শক্ত হয়ে উঠেছে কর্নেলের চেহারা, চোখ দুটো জ্বলছে ধকধক করে। দাঁড়ান, এখনই সব জানতে পারবেন বলে এক লাফে ঘর থেকে বেরিয়ে গেল সে। সশব্দে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিল। ছুটে গিয়ে হাতলটা ঘোরালাম, লাভ হলো না। গায়ের জোর খাটে টানাটানি শুরু করলাম। এতটুকু নড়ল না দরজাটা। এবার চেঁচিয়ে বললাম, কর্নেল, আমাকে বেরোতে দিন। আচমকা নীরবতা চিরে লিভার টানার খটাং শব্দ আত্মারাম খাতাছাড়া হওয়ার উপক্রম হলো আমার। মুহূর্তকাল বাদে শুনতে পেলাম ত্রুটিযুক্ত সিলিন্ডার দিয়ে পানি বেরিয়ে যাবার শো শো শব্দ। ইঞ্জিনটা চালিয়ে দিয়েছে কর্নেল। মেজে পরীক্ষা করবার সময় আলোটা যেখানে রেখেছিলাম সেখানেই ছিল ওটা। সেই আলোয় দেখলাম ঝাঁকি মেরে ধীরে ধীরে নেমে আসছে সিলিংটা। আমার কয়েক মুহূর্ত পর পিষে আমাকে ছাতু বানিয়ে ফেলবে ওটা। চিৎকার করে দরজার উপর ঝাঁপিয়ে পড়লাম। আঁচড়ে খামচে টান দিয়ে তালা খুলবার চেষ্টা করলাম। কর্নেলকে কাকুতি মিনতি করে বললাম, দরজা খুলে দিন, কিন্তু লিভারের ঘটাংঘট আওয়াজটা ডুবে গেল আমার আত্মচিৎকার। সিলিংটা আমার মাথা থেকে আর মাত্র 2-1 ফুট উপরে, হাত বাড়লে ছুঁতে পারবো সিলিংটা। সহসা মনে হলো আমি যেভাবে দাঁড়িয়ে বা বসে থাকবো তার উপরে নির্ভর করে মৃত্যু যন্ত্রণার পরিমাণ। উপরে শুয়ে পড়লে সিলিংটা সিধে নেমে আসবে শিরদাঁড়ের উপর। থেতলে একেবারে কিমা হয়ে যাব। আবার চিত হয়ে শুলে চোখের সামনে অশুভ কালো ছায়াটাকে নিজের উপর নেমে আসতে দেখেও তো ভয়াবহ ব্যাপার। আর যখন দাঁড়িয়ে থাকতে পারছি না এমন সময় হৃৎপিণ্ড তরাক করে নেচে উঠলে একটা জিনিস দেখে। ক্ষীণ একটা আশা উঁকি মারল মনের কোণে। আগেই বলেছি মেঝে থেকে সিলিং লোহার হলেও দেয়ালটা কাঠের। চকিত দৃষ্টিতে চারিদিকে তাকাতে দুটো কাঠের মাঝখানে একটি হলদে আলোর আভা চোখে পড়ল। ছোট একটি প্যানেলে চাপ দিতে ধীরে ধীরে চওড়া হতে লাগলো ফাঁকটা। দরজা। ভাবতে পারিনি একটি দরজা ওখানে আছে। পরক্ষণে লাফ দিলাম দরজাটা লক্ষ্য করে। প্রায় বেহুশ অবস্থায় গিয়ে পড়লাম ওপারে। আবার জায়গা মতো বসে পড়ে প্যানেলটা। দরজাটা বন্ধ হবার প্রায় সাথে সাথে বাতিটা ভেঙে চুরচুর হওয়ার আওয়াজ শুনতে পেলাম। কয়েক মুহূর্ত পর বুঝলাম ধাতুর সাথে ধাতুর ঠোকাঠুকির আওয়াজ। আরেকটু হলো খুন হয়ে যেতাম। শিউরে উঠে চোখ বন্ধ করে ফেললাম। সংবিত ফিরে পেলাম। কবজি ধরে কেউ টানাটানি শুরু করে। চোখ মেলে দেখি সরু একটি করিডোরে পড়ে আছে আমি, আর বা হাতে আমার কবজি ধরে হিড়হিড় করে টানছে সেই মেয়েটি। তার ডান হাতে একটি মোমবাতি। এই মহৎ হৃদয় মেয়েটিকেই কিনা পাগল ভেবেছিলাম। আসুন, জলদি আসুন, আমার চোখ মেলতে দেখে হাঁপাতে হাঁপাতে বলল সে। যে কোনো মুহূর্তে চলে আসবে ওরা। সময় নষ্ট করবেন না, জলদি আসুন। এবার আর তার কথা উপেক্ষা করলাম না। হিচড়ে পাচড়ে উঠে দাঁড়ালাম, ছুটলাম তার পিছু পিছু। প্রথমে একটি পেঁচানো সিঁড়ি বেয়ে নিচে নামলাম, তারপর একটি প্রশস্ত প্যাসেজে পড়লাম। ওখানে পৌঁছতে ছুটন্ত পায়ের আওয়াজ শুনতে পেলাম পেছনে। পরক্ষণে উচ্চস্বরে চেঁচিয়ে উঠল দুটো পুরুষ কণ্ঠ। একটা কণ্ঠ আমাদের তলায়, অন্যটা নিচ তলায়। ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ল মেয়েটা। হতভম্বের মতো এদিক ওদিক তাকাতে লাগলাম। তারপর ঝট করে দরজা খুলে একটি শোবার ঘরে ঢুকে পড়লাম। জানলা দিয়ে কাচের আলো এসে আলোকিত করছে ঘরটাকে। জানলা দিয়ে লাফ দিয়ে পড়ুন, আর কোনো উপায় নেই। আমার দিকে ফিরে বলল,
মহিলাটি। কথা শেষ হবার আগে একটি আলোর রেখা দেখলাম প্যাসেজের শেষ প্রান্তে, লণ্ঠন হাতে ঝড়ের বেগে ছুটে আসছে কর্নেল লাইস্যান্ডার স্টার্ক। তার আরেক হাতে কষায়ের মাংস কাটার ছুরি। ছুটে গিয়ে জানলা খুলে ফেললাম, উকি দিলাম বাইরে। 30 ফুট নিচে চাঁদের আলোয় বাগানটাকে দেখে মনে হচ্ছে এ যেন স্বর্গ। জানলার গোবরাটে উঠে গেলাম। লাফ দেবার আগে পিছু ফিরলাম, কর্নেল আর মেয়েটির মধ্যে কোনো কথা হলো কিনা শোনার জন্য। শয়তানটা যদি মেয়েটার কোনো ক্ষতি করবার চেষ্টা করে তাহলে ফিরে যাব। কয়েক মুহূর্ত বাদে পৌঁছে গেল কর্নেল। দরজার সামনে থেকে মেয়েটিকে ঠেলে সরিয়ে ভেতরে ঢোকানোর চেষ্টা করলো সে, কিন্তু মেয়েটি তাকে আঁকড়ে ধরে থামাবার চেষ্টা করছে। ইংরেজিতে চেঁচিয়ে উঠে বলল, ফ্রিটস, ফ্রিটস, গতবার তুমি কথা দিয়েছিলে কিন্তু এরকম আর হবে না বলেছিলে। ওকে ছেড়ে দাও, উনি কাউকে কিছু বলবেন না। পাগল হয়ে গেছে তুমি এলিস। এক ধাক্কায় মেয়েটির সামনে থেকে সরালো কর্নেল। লোকটা অনেক বেশি দেখে ফেলেছে, ও আমাদের ধ্বংস করে দেবে, সরো সামনে থেকে। এই বলে এক ছুটে জানলার সামনে এসে কোপ মারল ছুরি দিয়ে। আমি ততক্ষণে গোপটা ধরে ঝুলে পড়েছি। কোপটা পড়লো এই হাতে, প্রচণ্ড যন্ত্রণায় বিবশ হয়ে গেল দেহমন, খুলে গেল হাতের মুঠো। নিচের বাগানে গিয়ে পড়লাম ধূপ করে। 30 ফুট উপর থেকে পড়লেও হাত পা ভাঙেনি, তাই উঠে দাঁড়িয়ে ঝোপঝাড় ভেঙে ছুটলাম ঊর্ধ্বশ্বাসে। ছুটতে ছুটতে হঠাৎ মাথাটা ঘুরতে লাগলো, গরম হয়ে উঠলো কান দুটো, অসহ্য যন্ত্রণা দপদপ করছে হাতটা। মাথা নামিয়ে সেদিকে তাকাতে দেখি বুড়ো আঙ্গুলটা উধাও, একেবারে ঘোড়া থেকে কেটে দিয়েছে। সামানে রক্ত ঝরছে কাটা আঙ্গুলের জায়গাটা থেকে। রুমাল দিয়ে বেঁধে নিতে চাইলাম ক্ষতটা, কিন্তু আচমকা ঝনঝন করে উঠলো কানের ভেতরে, পরক্ষণে টলে উঠলো। জ্ঞান হারিয়ে পড়ে গেলাম গোলাপ ঝোপের মধ্যে। কতক্ষণ বেহুশ হয়ে পড়েছিলাম বলতে পারবো না, অনেকক্ষণ হবে নিশ্চয়ই। কেননা জ্ঞান ফেরার পর দেখি চাঁদ ডুবে গেছে, ভোরের আলো ফুটেছে, শিশিরে ভিজে গেছে পরনের কাপড়। কাটা পড়ে বুড়ো আঙ্গুলটা রক্তে ভিজে জবজব করছে কোটের আস্তিন। আবার আঙ্গুলের যন্ত্রণা শুরু করতে গত রাতের কথা মনে পড়লো। সঙ্গে সঙ্গে তরাক করে লাফিয়ে উঠে দাঁড়ালাম, কিন্তু চারদিকে নজর বোলাতে গিয়ে অবাক হলাম। বড় রাস্তার পাশে পড়ে আছি একটি ঝোপের মধ্যে, আশেপাশে কোথাও নেই গোলাপ ঝাড় কিংবা সেই বাড়িটা। তখন হয়তো অনুসরণকারীদের হাত থেকে নিরাপদ হয়নি কথা ভেবে লাফিয়ে উঠে দাঁড়ালাম, কিন্তু চারদিকে তাকে সবিস্ময়ে দেখলাম সেই বাড়িও নেই, বাগানও নেই, কাছেই একটি লম্বা দালান। সেদিকে এগিয়ে গিয়ে দেখি গতরাতে যেটিতে নেমেছিলাম এটি সেই স্টেশন। মনে হলো স্বপ্ন দেখছি, কিন্তু পরক্ষণে বুড়া আঙ্গুলে তীব্র যন্ত্রণা জানান দিল স্বপ্ন নয়, সবই সত্যি। ঘোরের মধ্যে টলতে টলতে ঢুকে পড়লাম স্টেশনের ভেতর। সকালের ট্রেন খুঁজে নিয়ে জানলাম ঘণ্টাখানেকের মধ্যেই রিডিংয়ের গাড়ি চলে আসবে। কাল রাত্রে সেই পোর্টার ছিল ডিউটিতে। কখনো কর্নেল লাইস্যান্ডার স্টার্কের নাম শুনেছি কিনা জিজ্ঞেস করলাম তাকে। লোকটা জানালো এ নামে কারো কথা জীবনেও শোনেনি। কাল রাতে আমার জন্য যে গাড়িটা অপেক্ষা করছিল সেটিও সে দেখেনি। কাছে পিঠে কোনো থানা আছে কিনা জিজ্ঞেস করতে জানালো মাইল 3 দূরে আছে একটা। প্রচণ্ড দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছি, তাই অতটা পথ যাওয়া সম্ভব ছিল না আমার পক্ষে। ঠিক করলাম থানায় যাবার আগে শহরে যাব। 6টার খানিক পরে শহরে পৌঁছলাম। প্রথমেই গেলাম ক্ষতটার চিকিৎসা করতে। ওখান থেকেই ডাক্তার সাহেব আমাকে আপনার কাছে নিয়ে এসেছেন। সবই তো বললাম, এখন আপনি যা ভালো বোঝেন তাই করুন। অসাধারণ কাহিনীটি শুনে কাহিনীটা থম মেরে বসে রইলাম দুইজন। কিছুক্ষণ বাদে সেলফ থেকে মোটাসোটা একটি বই নামালো হোমস। ওদের সব পেপার কাটিং সেটে রাখা, ও বইটা হাতে নিয়ে বলল, এই বিজ্ঞাপনটা 1 বছর আগে বেরিয়েছিল খবরের কাগজগুলোতে, শুনুন। চলতি মাসে 9 তারিখে হাইড্রোলিক ইঞ্জিনিয়ার মিস্টার জোমেরিয়া হেলিং নিখোঁজ হয়েছেন, বয়স 26। রাত 10টায় বাড়ি থেকে বেরিয়ে যান তিনি, তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরনে ছিল ইত্যাদি ইত্যাদি। বছরখানেক আগেও বোধহয় মেশিনটা মেরামত করাতে হয়েছিল আমাদের কর্নেলকে। ঈশ্বর, চেঁচিয়ে উঠলাম আমার রোগী। এবার মেয়েটার কথা মনে বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটা ব্যাপার স্পষ্ট বোঝা যাচ্ছে, কর্নেল ঠান্ডা মাথায় বেপরোয়া লোক। পথের কাঁটা দূর করার জন্য যে কোনো কিছু করতে তৈরি সে। যাকগে, প্রতিটা মুহূর্তে এখন মহামূল্যবান। চলুন এখনই স্কটল্যান্ড ইয়ার্ডে যাব। ঘণ্টাখানেক পর ট্রেনে চেপে বসলাম। আমরা রিডিং থেকে বাক্সায়ারে যাব। হোমস হাইড্রোলিক ইঞ্জিনিয়ার, স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর ব্যাকস্ট্রিট, একজন সাদা পোশাকের পুলিশ, এবং আমি। ব্যাকস্ট্রিটের সামনের সিটে একটি সামরিক ম্যাপ বিছানো। হাইফোর্টকে কেন্দ্র করে আশপাশে এলাকার উপর বৃত্ত আগায় ব্যস্ত সে। এই নিন। খানিক বাদে ঘাড় তুলল সে। 10 মাইল ব্যাসার্ধ নিয়ে এঁকেছি বৃত্তটা। জায়গাটির ভিতরেই কোথাও হবে। 10 মাইল তো, তাই না স্যার? 1 ঘন্টার পথ। আপনার কি ধারণা অজ্ঞান অবস্থায় এতটা পথ বয়ে এনেছেন ওরা আপনাকে? তাই করেছে নিশ্চয়ই। আবছা আবছা মনে পড়ছে কারা যেন বয়ে নিয়ে যাচ্ছিল আমাকে। একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না কিছুতেই। আমি বললাম, গোলাপ ঝোপে আপনাকে অজ্ঞান অবস্থায় পেয়েও ছেড়ে দিল কেন? মেয়েটার কাকুতি মিনতি হয়তো মন বদলেছে লোকটার। আমার তা মনে হয় না। ওই লোকটার মতো নিষ্ঠুর চেহারার কাউকে জীবনে আর কখনো দেখিনি আমি। ওর ভিতরে মায়া দেওয়া বলে কিছু নেই। কেন ছেড়ে দিয়েছে তা পরে বোঝা যাবে, ব্র্যাডস্ট্রিট বলল। বৃত্তটা তো এঁকেই ফেলেছি, এখন বাড়িটা খুঁজে বের করা বাকি। আমি বোধহয় বাড়িটা খুঁজে বের করতে পারবো, শান্ত কণ্ঠে বলল হোমস। তাই নাকি? বিস্ময় চেঁচিয়ে উঠল ইন্সপেক্টর।
তার মানে জায়গাটা কোথায় বুঝে গেছেন আপনি। তাহলে চলুন দেখি আপনার সঙ্গে একমত হতে পারি কি না। আমার ধারণা বাড়িটি দক্ষিণ দিকে, ওদিকটায় লোকজনের যাতায়াত খুব কম। আমার ধারণা পূর্বে, নিজের মতামত জানালো আমার রোগী। পশ্চিমে, নিজের রায় জানালো সাদা পোশাকের পুলিশ। বেশ অনেকগুলো নিরিবিলি ছোট গ্রাম রয়েছে ওদিক দিয়ে। আমার ভোট উত্তর দিক, কারণ ওদিকে কোনো পাহাড় নেই। মিস্টার হেথারলি বলছে গাড়িটা কখনো উপর দিকে ওঠেনি। এবার নিজের মতামত জানালাম আমি। আহা, চারজন দেখছি চারদিকে ছুটেছি। হাসতে হাসতে বললেন ইন্সপেক্টর, আপনার ভোট কার পক্ষে মিস্টার হোমস? কারো পক্ষে না, আপনারা চারজনই ভুল করেছেন, শান্ত কণ্ঠে বলল হোমস। কিন্তু চারজনই কি করে ভুল করে? ইন্সপেক্টর অবাক হয়ে জানতে চাইল। হয় হয়, আমার ভোট এইখানে। ব্র্যাড স্ট্রিটে আঁকা বৃত্তের কেন্দ্রে আঙুল রাখলো বন্ধুবর। এখানে খুঁজলেই বাড়িটা পেয়ে যাব আমরা। তাহলে 12 মাইল গাড়ি চালালো যে? খাবি খেয়ে বলল উঠল হেদারলি। সহজ ব্যাপার, 6 মাইল গেছেন, তারপরে 6 মাইল পথ ফিরে এসেছেন। আপনি তো বলেছিলেন গাড়ি চড়ার সময় তাজা ছিল ঘোড়াটা, গা চকচক করছিল। 12 মাইল এবড়োখেবড়ো রাস্তা চলার পর ওটার পক্ষে এত তরতাজা থাকা সম্ভব ছিল না। চিন্তিত চেহারায় মাথা চুলকালো ব্রড স্ট্রিট। দলটা কি অপকর্ম চালাচ্ছে কিছু আন্দাজ করতে পারলে? বিরাট আয়োজন করে জাল মুদ্রা বানাচ্ছে বেটেরা, গম্ভীর কণ্ঠে বলল হোমস। মুদ্রা বানাতে রূপোর বদলে খাদ মেশানো যে ধাতু ব্যবহার করতে হয় সেটা তৈরি তো ওই মেশিন দিয়ে করছে। আচ্ছা, এই তাহলে ব্যাপার, সরাসরি বলল ইন্সপেক্টর। বেশ কিছুদিন ধরে খবর পাচ্ছিলাম হাজার হাজার নকল আতক্রাউন বাজারে ছেড়েছে একটি দল। রিডিং পর্যন্ত ওদের খবর পেয়েছি, কিন্তু এরপর আর কোনো হদিস পাইনি। খুব দক্ষ আর অভিজ্ঞ হাত রয়েছে দলটার পেছনে। এবার বাগে পেয়েছি ব্যাটাদের। কিন্তু ইন্সপেক্টরের আশায় গুড়ে বালি দিয়ে এবারও চম্পট দিল অপরাধীরা। আইফোর্ড স্টেশনে পৌঁছতে পৌঁছতে দেখলাম রাশি রাশি ধোয়া কুণ্ডলি পাকিয়ে গাছপালা ছাড়িয়ে উঠে যাচ্ছে আকাশের দিকে। মস্ত একটা উট পাখির পাখা যেন ছড়িয়ে পড়েছে গোটা এলাকার উপর। কোন বাড়িটায় আগুন লেগেছে নাকি? ট্রেন থামাতে থামতে স্টেশনের মাস্টারকে জিজ্ঞেস করলো ব্র্যাড স্ট্রিট। হ্যাঁ স্যার, জবাব দিল স্টেশন মাস্টার। কখন লেগেছে? স্টেশন মাস্টার বলল, শুনেছি কাল রাত্রে গোটা বাড়িটাই পুড়ে গেছে। কার বাড়ি ওটা? স্টেশন মাস্টার বলল, ডাক্তার বেকারের। ডাক্তার বেকার কি জার্মান? খাড়া নাক, লম্বা নাকওয়ালা রোগাপটকা লোক? জিজ্ঞেস করলো হাইড্রোলিক ইঞ্জিনিয়ার। হো হো করে হেসে উঠল স্টেশন মাস্টার। না স্যার, ডাক্তার বেকার খাঁটি ইংরেজ। এই এলাকায় তার চাইতে মোটা ওয়েস্টকোট আর কেউ পরে না। তবে একজন ভদ্রলোক থাকেন তার সঙ্গে, শুনেছি লোকটা ডাক্তারের রোগী, বিদেশি। দেখলে মনে হয় ভদ্রলোকের বাক্সায়ারের গরুর মাংস একটু খাইয়ে দিলে মন্দ হয় না। স্টেশন মাস্টারের কথা শেষ হওয়ার আগেই আগুনের দিকে ছুটে গেলাম আমরা। নিচু একটা পাহাড়ের উপর উঠে গেছে রাস্তাটা। পাহাড়টাতে উঠে দেখি বিশাল ধবধবে সাদা এক বাড়িতে আগুন জ্বলছে। আগুনের লালচে শিখা দেখা যাচ্ছে প্রতিটি দরজা জানালায়। দমকল বাহিনী 3টে ইঞ্জিন আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা করছে। সামনের বাগান। ওই তো সেই বাড়ি, উত্তেজনা চেঁচিয়ে উঠল হেদারলি। ওই তো সেই নদী পেছানো পথ। আর ওই জায়গা থেকে গোলাপঝাড়ের ভিতরে পড়েছি আমি। ওদের উপর প্রতিশোধটা অন্তত নিতে পেরেছেন, বলল হোমস। যে লণ্ঠনটা মেশিন ঘরে রেখে এসেছিলেন, ওটা মেশিনের চাপে ভেঙে গিয়ে কাঠের দেয়ালে আগুন লেগে যায়। আপনার পিছু নিতে গিয়ে ওরা এতই ব্যস্ত ছিল ব্যাপারটা কেউ খেয়াল করেনি। এখনই ধ্বংসস্তূপের ভেতরে আপনার গত রাতের বন্ধুকে পান কিনা খুঁজে দেখতে পারেন, তবে পাবার সম্ভাবনা অতি ক্ষীণ। আমার ধারণা এতক্ষণে ওরা না হলেও শখানেক মাইল দূরে চলে গেছে। হোমসের ধারণাই ঠিক। বাড়ির ভেতর শয়তান জার্মান, সে সুন্দরী মেয়ে কিংবা গোমরামুখ ইংরেজকে পাওয়া গেল না। ওদের কোনো খবর পাওয়া যায়নি। আর পরে জানা গেছে সেদিন খুব ভোরে একটি গরুর গাড়িতে করে কয়েকজন লোককে রিংয়ের দিকে যেতে দেখেছে এক কৃষক। ভারী কয়েকটি বাক্স ছিল মানুষগুলোর সঙ্গে। ব্যাস ওই পর্যন্তই। এরপর জচ্চরগুলোকে টিকিটেও দেখা পাওয়া যায়নি। এমনকি হোমসও শত চেষ্টা করেও তাদের খুঁজে বের করতে পারেননি। দমকল বাহিনীর লোকেরা বাড়িটার ভেতরে জালটাকা তৈরির সাজ সরঞ্জাম দেখে বিস্ময়ে থওয়া বনে গিয়েছিল। আর 3তলা জানালার গোবরেটের উপর কাটা একটি বুড়ো আঙুল দেখে চোখ কপাল উঠেছিল ওদের। প্রাণপণের চেষ্টায় সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে তারা, কিন্তু ততক্ষণে বাড়ি ছাদ ধসে পড়েছে। ধ্বংসস্তূপ পরিণত হয়েছে গোটা জায়গাটা। এমন বিধ্বস্ত অবস্থা হয়েছিল যে যে যন্ত্রটার জন্য দুর্ভাগ্য ইঞ্জিনিয়ারকে এতখানি মূল্য দিতে হয়েছিল, কয়েকটা দোমড়ানো সিলিন্ডার আর লোহার পাইপ ছাড়া সেই যন্ত্রের আর কোনো চিহ্ন অবশিষ্ট ছিল না। বিপুল পরিমাণে নিকেল আর টিন পাওয়া গেল আউট হাউসে, কিন্তু মুদ্রার কোনো চিহ্ন পাওয়া গেল না ওখানে। বাক্সে করে নিশ্চয়ই মুদ্রাগুলো নিয়ে গেছে জোচ্চরগুলো। হাইড্রোলিক ইঞ্জিনিয়ার কি করে বাগান থেকে এত দূর এলো সেই রহস্য পরিষ্কার হলো নরম মাটিতে দুজোড়া পায়ের ছাপ আবিষ্কার করার পর। ছাপ দুটো না দেখলে এ রহস্য সমাধান হতো না যে কোনো দিনই। একজোড়া পায়ের ছাপ ছোট আর একজোড়া ছাপ বড়, অর্থাৎ দুটো মানুষ বয়ে নিয়ে গিয়েছিল হেথারলিকে। ইংরেজ লোকটি সম্ভবত তার সঙ্গীর মতো এতটা রক্তপিপাসু ছিল না। তার সাহায্য নিয়ে বোধহয় ইঞ্জিনিয়ারকে বিপদমুক্ত করে মেয়েটি। খুব ভালো ব্যবসা করলাম।
লন্ডনগামী ট্রেনে উঠে বসে বিষণ্ণ কণ্ঠে বলল যুবক। বুড়ো আঙ্গুলটা খোয়ালাম, 50 গিনি ফিটাও গেল। লাভটা হলো কি? অভিজ্ঞতা। স্মিত হেসে বলল হোমস। পরোক্ষভাবে এই অভিজ্ঞতার কিন্তু মূল্যবান হয়ে উঠতে পারে আপনার জন্য। এই কাহিনী শুনিয়ে বাকি জীবন আপনার কোম্পানির সুনাম বাড়িয়ে নিতে পারবেন। শেষ হলো গল্প শার্লক হোমসের। সবাইকে ধন্যবাদ।